নমস্কার, দেখছেন ইমাজিন কমিউনিটি টিভি। ভোটের সেনাপতির আসনে আজকে আমাদের স্টুডিওয়ে রয়েছেন লালবাগ মহকুমা তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওয়ে। প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, ভোটের সেনাপতির আসনে আপনি বসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে দলের দায়িত্ব পেয়ে দলের কাজকর্ম করতে খুবই ভালো আছে। এই যে লোকসভা নির্বাচনের গুরু দায়িত্ব কিভাবে সামলাচ্ছেন? দেখুন, যখন দল করি, দলের নির্দেশ মতো মেনে দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ এটা আমার প্রতি মুহূর্ত রাখতে হয় এবং কর্মীদের সঙ্গে মিশে কাজ করতে খুব ভালো লাগে। বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, কি কি ইস্যু মূলত তুলে ধরছেন? বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে আমরা পঞ্চায়েত ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেসে পেয়েছি, পঞ্চায়েত সমিতি পেয়েছি, জেলা পরিষদ পেয়েছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং ওনার ছবিকে সামনে রেখে আমরা দলের কাজকর্ম করছি এবং সাধারণ মানুষকে উন্নয়নের বিনিময়ে ভোটের কথা বলছি। দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত, এবারের লোকসভা নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ আপনার কাছে? এবার লোকসভা নির্বাচন প্রচণ্ড তাৎপর্যপূর্ণ, কারণ আমরা মুর্শিদাবাদ জেলায় উন্নয়ন করার পর এই যে 3টে লোকসভা সিট আমরা যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারি, তাহলে মুর্শিদাবাদ জেলায় আরও উন্নয়নের কথা আমরা বলতে পারবো। মুর্শিদাবাদ জেলায় সার্বিকভাবে উন্নয়নটা হয়নি। 2011 সালে ক্ষমতায় আসার পর সেভাবে তৃণমূল কংগ্রেসের এখানে কিছু সংগঠন ছিল বলে মনে হয় না। মানুষ এখানে কংগ্রেস সিপিএমকে রায় দিয়েছিল। 2016 সালে বিধানসভা নির্বাচনে একটা জোটের ঐক্যবন্ধন যেভাবে গড়ে উঠেছিল, বিভিন্ন ধরনের মিডিয়া, বিভিন্ন শ্রেণীর পত্রিকাগুলো জোট সরকার গড়বে এই একটা প্রচার করেছিল, তাতে মানুষ বিভ্রান্ত হয়ে কংগ্রেস সিপিএমকে রায় দেয়। কিন্তু আমরা 4টে বিধায়ক দলের প্রতীকে জিতা পেয়েছিলাম। তারপরে দেখা যায় যে 32%-এর উপর ভোট আমরা তৃণমূল কংগ্রেসের দখলে নিই। এটা কি মনে করছেন যে তখন সংগঠন অতটা তৈরি ছিল না? সংগঠন ছিল, থাকা সত্ত্বেও মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হয়েছিল। তো মুর্শিদাবাদের মানুষ দীর্ঘদিন ধরে এখানে, যেহেতু আমরা কংগ্রেস করতাম, সকলে কংগ্রেস করতাম, মান্নান হোসেন বেঁচে ছিলেন, তিনি তার ছাত্রজীবন থেকে কংগ্রেস করে এসছে, তিনি কংগ্রেসের একটা মেরুদণ্ড ছিলেন। তো স্বাভাবিক কারণে কংগ্রেস সিপিএম দেখে অভ্যস্ত। 2011 সালে যখন দল ক্ষমতায় আসে, তারপরে কিছু শ্রেণীর লোক তারা তৃণমূল কংগ্রেসে গেছিল, তারা চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেসটাকে শক্তিশালী করার পর, কিন্তু মূলত 2014 সালের পর মান্নান হোসেনের উপরে ভরসা করে এবং তাকে সামনে রেখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুর্শিদাবাদটাকে উন্নয়নটা করতে লাগে এবং মেডিকেল কলেজ, তারপর হচ্ছে কিষাণ মান্ডি, তারপর ফায়ার ব্রিগেড, এইসব উন্নয়নের ফলে মানুষ তখন তৃণমূল কংগ্রেসের উপরে ঝোঁকে। একটার পর একটা পঞ্চায়েত, একটার পর একটা পঞ্চায়েত সমিতি, পৌরসভা, তখন তৃণমূল কংগ্রেসের এখানে নেতাদের সঙ্গে যোগাযোগ করে সব যোগদান করে। তারপরে যে তৃণমূল কংগ্রেসের একটা ঢল নেমেছে, সেই ঢল নামার পরে আমরা ওটাকে ভোট ব্যাংকে নিয়ে যেতে অতটা সক্ষম হয়নি 2016 সালে, তাই আমরা 32% ভোট পেয়েছিলাম। কিন্তু যদি ওটা সিপিএম কংগ্রেসের জোট না হতো, তাহলে অন্তত 12 থেকে 16টা সিট তখনকার দিনে তৃণমূল কংগ্রেস পেত, 2016 সালেই পেত। পরবর্তী ক্ষেত্রে যারা জোটে বিধায়ক তৈরি হলেন, তারা দেখলে যে যদি আমরা কংগ্রেস সিপিএমে থাকি তাহলে উন্নয়ন করা যাবে না। মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হবে না, তখন তারা ভুলটাকে সংশোধন করার জন্য তৃণমূল কংগ্রেসে এসে যোগ দেয় এবং তৃণমূল কংগ্রেসের আরও ক্ষমতাটা বাড়ে। কিন্তু যোগদানের আগে যখন মানুষ তাদেরকে দেখেছেন যে এক দলের হয়ে প্রচার করতে এবং কিছুদিন পর তাদের যে অন্য দলে যোগদান করে প্রচার, এটা মানুষের উপরে কতটা প্রভাব ফেলবে? মানুষ একটা জিনিস হচ্ছে, মানুষকে সঙ্গে নিয়ে একটা বিধায়ক তার এলাকায় অন্তত 2.5 লাখ 3 লাখ ভোটার থাকে, অন্তত ভোটে নির্বাচিত হওয়ার জন্য 1.5 লক্ষের উপরে তাকে ভোট পেতে হয়, কোনো জায়গায় 1,40,000 পেতে হয়, যেখানে ত্রিমুখী চতুর্মুখী লড়াই হয়েছে, 54-55 হাজার ভোট পেয়ে বিধায়ক তৈরি হয়েছে। সেসব জায়গায় যারা দলে যোগদান করেছে, তৃণমূল কংগ্রেসে এসছে,
তারা সেই জায়গায় তাদের সমর্থক কর্মী তাদের সকলকে তাদের সমর্থকদের নিয়েই দলে যোগদান করেছে। তারাই যেমন আমি নবগ্রামের কথাই বলি, আজকে নবগ্রাম এতই শক্তিশালী, বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল দলে আসার পর ওখানে আমার মনে হয় না যে সিপিএম কংগ্রেস বলে কেউ আছে, যারা ছিল তারা সবাই তৃণমূল কংগ্রেস করছে। এই যে আপনি একটু আগে বললেন যে এখন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবকিছুই তৃণমূলের, কোথাও কি এইটা একটা আত্মবিশ্বাস যোগাচ্ছে আপনাদের লোকসভা নির্বাচনে বলে মনে করছেন? দেখুন, আমাদের অবশ্যই শক্তি যোগাচ্ছে, কারণ পঞ্চায়েতের স্তরে আমাদের পঞ্চায়েত সদস্যরা আছেন, তারপর একটা সুন্দর বুথ কমিটি আছে, যে বুথ কমিটি অন্তত সর্বনিম্ন হলেও 30টা 40টা 50টা লোক আছে। তারপর হচ্ছে 200-250 আমাদের বুথ কমিটির মধ্যে দেখা যাচ্ছে সদস্য আছে। তো অবশ্যই আমাদের একটা স্টার ফ্যাসিলিটি আছে, মেম্বার, প্রধান, তারপর পঞ্চায়েত সমিতি মেম্বার এবং সাংগঠনিক হারে বুথ কমিটির যে কর্মীরা, তারা পঞ্চায়েতগুলো পেয়ে তারা উন্নয়ন করেছে, মানুষের বিভিন্ন কাজে তারা লাগতে পেরেছে। স্বাভাবিক কারণেই তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলাতে এখন অনেকটা এগিয়ে আছে। তাহলে এই যে বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাচ্ছেন, মানুষ যখন বলছে যে পঞ্চায়েত ভোটে নাকি তারা ভোট দিতে পারেনি, একটা ভীতি, একটা আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে, একটু জানতে চাইবো যে এবারে কি ভোট দিতে পারবে তারা? দেখুন, এটা পুরোপুরি মিথ্যা, কারণ পঞ্চায়েত ভোটে কোনো ভয়ভীতি দেখানো হয়নি। এখন কোনো রাজনৈতিক এবং দলের অনেক কাছে জায়গায় নির্বাচন হয়নি এরকম অভিযোগও আছে। না, যদি কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব না থাকে, এখন বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে সিপিএম কংগ্রেসের যা অবস্থা হয়ে আছে, বিগত দিনে এরকম একটা এসইউসি পার্টির অবস্থা ছিল, এর চেয়ে ভালো ছিল। এখন তাদের চেয়ে তাদের অবস্থা, এই সিপিএম কংগ্রেসের অবস্থাটা খারাপ, কারণ বুথে তাদের সংগঠন নাই, অঞ্চলে নাই। শুধু ব্লক সভাপতি একটা গাড়ি করে নিয়ে যদি ঘুরে বেড়ায় পড়ে অঞ্চলে অঞ্চলে, তার কোনো সমর্থন নাই, সংগঠন নাই। তারা বিভিন্ন সময়ে মানুষকে উন্নয়নের নামে ভাওতা দিয়েছে, উন্নয়ন করেনি, সেই জন্য মানুষ তাদের সঙ্গে নাই। তাদের যদি কোনো বুথে কর্মী না থাকে, তার দায়িত্ব তার তৃণমূল কংগ্রেস নেবে না। তারা প্রার্থী দিতে সক্ষম হয়নি। আমাদের কাছে যেটুকু খবর আমরা দেখেছি, গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বিধানসভার ওরা জোট করেছিল সিপিএম কংগ্রেস, 50-50 আসনে ওরা প্রার্থী দেওয়ার জন্য এবার পঞ্চায়েতেও জোট করেছিল, কিন্তু সেই প্রার্থী দিতে গেলে তো লোক লাগবে। আজকে তো লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে সিপিএম কংগ্রেসের নেতারা যে লোকটাকে কান্দিতে নিয়ে যাচ্ছে, সে লোকটাকে বহরমপুরে নিয়ে যাচ্ছে, কিন্তু পঞ্চায়েত ভোটে তো সেটা হয়নি। পঞ্চায়েত ভোটে প্রত্যেকটা বুথে অন্তত প্রার্থী খাড়ো করার জন্য একটা বুথে একটা মেম্বার লাগতো। পঞ্চায়েত সমিতির 5টা বুথে একটা পঞ্চায়েত সমিতির লাগবে, কি 4টে বুথে একটা পঞ্চায়েত সমিতির লাগবে, সেই লোকই তো তাদের কাছে নেই। কারণ মানুষ সিপিএম কংগ্রেসের উপরে এমনি বিতৃষ্ণা, তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকা সত্ত্বেও তারা উন্নয়ন করেনি। আপনি তো মুর্শিদাবাদ জেলায় একজন দলের সংগঠনের একজন অন্যতম কারিগর। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিভাবে আরো সংগঠনটাকে আপনি চাঙ্গা করছেন, কিভাবে কর্মীদের উৎসাহ যোগাচ্ছেন? আমি আগেই বললাম যে আমাদের প্রথমত হচ্ছে জেলা স্তরে একটা সুন্দর কমিটি আছে, যে জেলা কমিটিটা আমাদের রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী, আমাদের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী, তিনি প্রতি মুহূর্তে প্রত্যেকটা নেতাকর্মীর সঙ্গে পরামর্শ দেয়, তাদের সঙ্গে যোগাযোগ রাখে। এই জেলা কমিটিকে নিয়ে তার বিভিন্ন কর্মসূচি, যখন জেলা কমিটি আছে, জেলা কমিটির পরে সাব ডিভিশন কমিটি আছে, সাব ডিভিশনের নিচে ব্লক কমিটি আছে, তার নিচে অঞ্চল কমিটি আছে। তাদের মাধ্যমে একদম বুথ স্তরে নিচে গিয়ে যারা মানুষকে উন্নয়নের কথাটা বলছে, বিগত দিনে অনেক উন্নয়ন হয়েছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছিল, কিন্তু মানুষের কাছে সেভাবে প্রচার ছিল না। এখন যেভাবে নেত্রীর ছবি এবং উন্নয়ন গ্রামগঞ্জে তার প্রচারটা আছে, তাতে স্বাভাবিক কারণেই মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসেরকে সমর্থন করছে এবং রায় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। তাহলে এই যে এত প্রচার, যেভাবে আমরা দেখছি যে জেলা পর্যবেক্ষক আসছেন, যেভাবে প্রচার জনসভা হচ্ছে, এত পরিমাণে হচ্ছে, এটা কোথাও একটা কারণ? এটা অবশ্যই মুর্শিদাবাদ জেলায়, এখানে অনেক বড় জেলা, এই জেলায় 3টে লোকসভা সিট, কিছুটা আপনার মালদার দিকে গেছে, যেমন ফারাক্কা, শমশেরগঞ্জ, এগুলো মালদার দিকে পড়েছে।
তাতে আমরা এখান থেকে 3.5 যদি বাংলা ভাষায় বলা যায় 3.5 লোকসভা আছে। এখানে অন্তত 70%-এর উপর মার্জিন তৃণমূল কংগ্রেস করতে চলেছে। তার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার তার চেয়ে বেশি পরিশ্রম এখানে আমাদের পর্যবেক্ষক করছে, এবং তিনি যেমন পরিশ্রম করছে সে পরিশ্রমের বার্তা তিনি বুথ স্তরে কর্মীদেরও পৌঁছে দিচ্ছে। আমরা এই যে প্রচারের কথা আপনি বললেন, বিগত কিছু বছর থেকে আমরা এই প্রচারটা এত বেশিভাবে মুর্শিদাবাদ জেলায় দেখা যাচ্ছে। পাশাপাশি কিন্তু এই জেলাতেই দীর্ঘদিনের সাংসদরাও রয়েছেন 3টি কেন্দ্রেই। কোথাও কি এই যে প্রচার জনসভা সেই মিথটাকে মিথ্যে করতে পারবে? দেখুন, অবশ্যই তারা দীর্ঘদিন সংসদ থাকা সুবিধায় তারা মানুষের পাশে কিন্তু দাঁড়ায়নি, মানুষের কাছে যায়নি, মানুষের উন্নয়ন করেনি। স্বাভাবিক কারণে আমরা ওটায় প্লাস পয়েন্ট পাচ্ছি। কেউ 20 বছরের সংসদ আছে, কেউ যেমন জঙ্গিপুর এলাকাটায় অভিজিৎবাবু এবং প্রণববাবু মিলে ওরা বাবা এবং ছেলে মিলে 15 বছর আছে। তার বাবা অর্থমন্ত্রী ছিলেন, বিদেশমন্ত্রী ছিলেন, মুর্শিদাবাদের অনেক উন্নয়ন করার দায়িত্ব তারা নিয়েছিলেন, কিন্তু তারা দায়িত্ব পালন করেনি। প্রণববাবু কোনোদিন রাজনৈতিকভাবে তিনি নির্বাচিত হতে পারেননি, সে সম্মানটুকু দিয়েছিল জঙ্গিপুরের ভোটার, কিন্তু তিনি জঙ্গিপুরের মানুষের সম্মানটা রাখেনি। পরবর্তী ক্ষেত্রে তার ছেলে আসলো, সেও একবার উপনির্বাচন করার পর সে দিল্লিতে গিয়ে বাস করলো, আবার মানুষ তাকে সুযোগ দিল, সে আবার দিল্লি চলে গেল। ও তো বসন্ত কোকিলের মতো আসে আর যায়। এরা মানুষ, মুর্শিদাবাদের মানুষ অন্তত এখানে অনেক পিছিয়ে পড়া মানুষ ছিল, মানুষ চেয়েছিল কাছে পেতে, মানুষ উন্নয়নটা চেয়েছিল, সেই উন্নয়নটা এনারা করেননি। সেই পদ্মা গঙ্গার ভাঙন রক্ষা হয়নি, অনেক আইনি আন্দোলন হয়েছিল, প্রতিশ্রুতি হয়েছিল। তাতে এবারের যা পরিস্থিতি আছে তাতে মানুষ বুঝে নিয়েছে যে এই পুরনো মুখ আর দেখতে চাইছি না, নতুন মুখ নিয়ে আসতে চাইছে। আপনারা আলোচনা শুনতে থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন ভোটের সেনাপতি। যে প্রশ্নটা রাজীববাবু আপনার কাছে রাখবো, যে একটা গুরুত্বপূর্ণ দিক আপনার রাজনৈতিক জীবনে, যে একদম ঐতিহ্যশালী একটা রাজনৈতিক ঘরানা থেকে আপনি এসছেন, একজন অতি জনপ্রিয় মুখ এলাকায় বলতে পারি, সেই ক্ষেত্রে আপনার লোকসভা কেন্দ্রে এই ফ্যাক্টরটা কোথাও কি কাজ করবে? অবশ্যই, কারণ আমরা কিভাবে আমরা মানুষের পাশে থাকি। আমাদের মোবাইলের সুইচ কোনো সময় অফ হয় না। মানুষকে যে পরিষেবা, আপদে বিপদে যে পরিষেবাটুকু দেওয়া দরকার, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, কোনো নেতা হিসাবে না, কর্মী হিসাবে আমরা কিন্তু কাজ করছি। মানুষের জন সমর্থন আমাদের দিকে আছে, মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা আছে। আমরা ঈদ থেকে বকরিদ, শারদোৎসব থেকে কালী পুজো, আমরা প্রত্যেকটা অকেশনে আমরা কর্মী নেতাদের সঙ্গে থাকছি। তাতে মানুষ আমাদেরকে কাছে টেনে নিয়েছে। আমরা অন্তত এইটুকু কথা দিতে পারি যে দিন সকাল হলে যে বুঝতে পারা যায় যে সারাটা দিন কেমন যাবে। তো নির্বাচনের প্রাক্কালে আমরা বুঝতে পারছি যে অন্তত আমাদের ছোট ছোট মিটিংগুলো, অঞ্চলে সেক্টরে মিটিংগুলো, যে হারে কর্মী সমর্থন, যেভাবে দলটা অর্গানাইজ হয়েছে মুর্শিদাবাদ জেলায়, তাতে আগামী লোকসভায় যে আমরা 3-3 পাবো, এটুকু আমরা ভরসা এবং আশা রাখছি। এই যে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, আগে তো যেটা ছিল যে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্ব ছিল, এখন একটু অতিরিক্ত দায়িত্ব চেপেছে, কিভাবে সবকিছু সামলাচ্ছে? দেখুন, আগে দলটা আমার কাছে আগে, কারণ দল আছে বলে আজকে আমি পূর্ত কর্মাধ্যক্ষ, আজকে আমি সাব ডিভিশন সভাপতি। দলের দায়িত্ব সবসময়তেই আগে। দল একদম ভিত্তিস্তর থেকে মজবুত করে যদি দলের ক্ষতি হয়, আমাদের নিজেদের ক্ষতি হবে। আমরা চাইছি দলটাকে আরও মজবুত করতে, কারণ এখানে সিপিএম কংগ্রেসকে কোনো রকমেই 1 ইঞ্চি জায়গা ছাড়ার নেই। তাতে কর্মীরা যেভাবে উৎসাহ, যে যদি অন্যায়ের প্রতিবাদ কিছু হয় তৃণমূল কংগ্রেস থেকে প্রতিবাদ হবে, উন্নয়ন যদি করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা করবে, এই ভরসাটাকেও অন্তত মুর্শিদাবাদ জেলার মানুষ পেয়েছে। পাশাপাশি আপনাকে জিজ্ঞাসা করব যে জেলা সভাপতি আপনাকে যে দায়িত্ব দিয়েছে ভোটের জন্য, এই জায়গায় দাঁড়িয়ে কতটা আত্মবিশ্বাসী আপনি? যেমন আমাদের একটা বন্ডিং আছে, যে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো একটা মতের পার্থক্য থাকে, তাহলে এই নয় দলের কোনো ক্ষতি করে। আমরা দলের জায়গাতে একদম সবাই এক, অক্ষরে অক্ষরে জেলা সভাপতি এবং পর্যবেক্ষক যে দায়িত্ব নেতাকর্মীদেরকে দিবে, সাব ডিভিশন সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি, তারা প্রত্যেকেই একদম সেই জায়গাটাই দায়িত্বটা মাথা পেতে মেনে নিয়ে
দায়িত্ব পালন করবে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মূল প্রতিপক্ষ কাকে ভাবছেন? আমরা মূল প্রতিপক্ষ ওখানে সিপিএম এর সঙ্গে লড়াই হবে। দীর্ঘদিনের কংগ্রেস, সাংসদ রয়েছেন, হ্যাঁ। কতটা কঠিন মনে হচ্ছে? কংগ্রেসের সঙ্গে দেখুন এবার যা পরিস্থিতি হয়ে আছে, কারণ গত 16 সালে যে মানুষকে মিথ্যা বাহতা দিয়েছিল, জোটের নামে একটা বাতাবরণ সৃষ্টি করেছিল, এবার আর সেটা নাই। মানুষ বুঝতে পেরেছে যে এদের সবটাই নাটকবাজি। এরা কোনো জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন বেশি আছে সেখানে কংগ্রেসের দরকার তো কংগ্রেসকে ঢুকিয়ে দিচ্ছে, বিজেপির দরকার তো বিজেপিকে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে এরা একটা ভোট কাটাকাটির অঙ্কে মেতেছে। এখানে বিজেপির একটা প্লাস পয়েন্ট বহরমপুর শহরে করিয়ে দেওয়ার জন্য ব্যস্ত, কোনো জায়গায় সিপিএমের লাভবান করিয়ে দেওয়ার জন্য ব্যস্ত, কোনো সময় কংগ্রেসের অস্তিত্ব বাঁচানোর জন্য ওরা লড়াইটা করছে। কিন্তু মেন লড়াই যেটা মুর্শিদাবাদ লোকসভায় সেটা সিপিএমের সঙ্গেই হবে। এবং আবু তাহের খান তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তাকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, তাদেরকে সমর্থন তাকে করছেন। হাজারো হাজারো লোক তাকে দেখার জন্য, যেখানে যে রাস্তাটাই বেরোচ্ছে মানুষের একটা ভিড় জমে যাচ্ছে। সেখানে আমরা প্রচুর ভোটে যে আবু তাহের খান জিতবে এটা আমরা অন্তত ধরে নিয়েছি। এই যে পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের একেবারে প্রত্যন্ত এলাকায় যে বিরোধীরা গিয়ে মানুষদের সামনে যে অভিযোগ তুলে ধরছে, যে অভিযোগ খাড়া করছে যে পঞ্চায়েত ভোটে ভোট লুট করা হয়েছে, এই বিষয়গুলো কি প্রভাব ফেলবে? এটা এদের কথা, এটা মিডিয়ার সামনে কথা। মানুষ যখন গ্রামে যাচ্ছে, গ্রামে ম্যাক্সিমাম 95% মেজরিটি মানুষ তৃণমূল কংগ্রেসে তারা নিজেই বলে দিচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু নেই। তারা গ্রামগঞ্জে ঢোকার মতো পরিস্থিতি তাদের হয়ে নেই, কারণ যেসব কথাবার্তাগুলো দিয়েছিল সে প্রতিশ্রুতি অনুযায়ী দেখেন। এখান থেকে আমি আগেই বললাম যে কেউ ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে, কেউ বিদেশমন্ত্রী হয়েছিল, অর্থমন্ত্রী হয়েছে এবং রেলের প্রতিমন্ত্রী হয়েছে। তাই এত বড় বড় ক্ষমতা থাকা সত্ত্বেও মুর্শিদাবাদ জেলায় কাজ হয়নি। তৃণমূল কংগ্রেসের সামান্য বিধায়করা এসে এবং জেলা পরিষদ পাওয়ার পর, পঞ্চায়েত সমিতি পাওয়ার পর, পঞ্চায়েত পাওয়ার পর যে হারে উন্নয়নটা হচ্ছে, এবং সর্বোপরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে শুরু করে যেসব প্রকল্পগুলো করেছে, জন্ম থেকে মৃত্যু অবধি মানুষ তাতে বেনিফিট, মানুষ খুশি। এই যে প্রচারগুলো আমরা রাখছি, আমাদের কাছে বলার অনেক সুযোগ আছে। যেসব এমপি যারা আজকে 20 বছর ধরে এমপি আছে, বছরে 5 কোটি টাকা করে তারা পায়, তারা সংসদ কোটার টাকা অবধি তারা খরচা করেনি। তারা তো উন্নয়নের কথা বলছে না। তারা সকাল হলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করা, তাকে গালাগালায় করা, তাছাড়া এদের মুখের উন্নয়নের কথা নাই। আমরা এখনও আপনাদের দেখাতে পারবো, গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ এটা দেখছে। সালারে বড় বড় শিলান্যাস হয়েছে, খাগড়াঘাটে শিলান্যাস হয়েছে, আজিমগঞ্জে শিলান্যাস হয়েছে, রেজিনগরে শিলান্যাস হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি রেলের। তো মানুষ এগুলো তো দেখতে পেয়েছে, মানুষ জানতে পারছে যে কারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল আর কারা উন্নয়নটা করছে। তাই আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চায়নি, কারণ ম্যাক্সিমাম গ্রামগঞ্জের অঞ্চলে মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে চাষি থেকে যেভাবে তাদের ফসলের ক্ষতিগ্রস্ত টাকা থেকে শুরু করে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে যেসব ভর্তুকি সরকার দিচ্ছে এবং প্রকল্পগুলো সরকার, রাজ্য সরকার, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, তাই আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষে গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ, আজকে মুর্শিদাবাদের মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। একটু স্পেসিফিকভাবে যদি বলি যে বাকি দুটো লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন আপনি, কি বুঝছেন ভোটের হাওয়া? না, এখানে মুর্শিদাবাদ জেলার 3-3 এবার তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে, কারণ ওখানে যিনি সংসদ হয়েছে তিনি তো রাষ্ট্রপতির ছেলে, প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে হিসাবে তিনি অনেক বড় বড় পদ তারা পেয়েছেন। তারা জঙ্গিপুরে কাকে দেখছেন প্রতিপক্ষ হিসেবে? জঙ্গিপুরে কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু মার্জিনটা অনেক পার্থক্য থাকবে। তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান আমাদের 9 নম্বরের লোকসভার প্রার্থী, অনেক বেশি ভোটে জিতবেন, কারণ ওখানকার সংসদ হিসাবে যিনি আছেন অভিজিৎ মুখার্জি, তিনি এলাকায় থাকেন না। উনি এখনও অবধি তার বিজনেস প্লাসে টিকিট কাটা আছে, ভোট হয়ে যাবে তার পরের দিনকে তিনি দিল্লি চলে যাবেন। পাশাপাশি বহরমপুর লোকসভা কেন্দ্র যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। বহরমপুর লোকসভার ভোটে দেখুন সাংগঠনিকভাবে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম বহরমপুর শহরে। এখন বহরমপুর শহরের মানুষ যেভাবে উন্নয়নটা পেয়েছে, রাস্তাঘাট, আলো, জল,
তাতে এখন বহরমপুর শহরেও আমাদের সাংগঠনিক শক্তি অনেক বেশি। আমরা এখানকার লোকসভার 7টা বিধানসভা, রেজিনগর, বেলডাঙ্গা, নওদা, বহরমপুর, কান্দি, বড়ুয়া, ভরতপুর সব বিধানসভা কটাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিড পাবে। না, অপূর্ব সরকারকে তারা কাজের মানুষ, কাছের মানুষ বলে চিনে। এখানকার সংসদ যিনি ছিলেন 20 বছর ধরে, তিনি নিজের ব্যক্তিগত কর্মে ব্যস্ত। তিনি মানুষের যে আশীর্বাদ নিয়েছিলেন, ভোট নিয়েছিলেন, কিন্তু মানুষের উন্নয়নটা করেননি। তিনি কোনো সময় রাজ্যের প্রদেশের সভাপতি হয়েছেন। বিভিন্ন জায়গায় তিনি অন্তত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে গিয়ে গালাগালি করেছেন। তিনি যখন এই শারদোৎসবের জন্য টাকা দিচ্ছে, কোনো সময় কোর্টে গিয়ে মামলা করছেন। তো মানুষ বুঝতে পারছে যে উন্নয়নের কীভাবে বিরোধিতা করা যায় সেটা তিনি করছেন, কিন্তু উন্নয়নের কথা বলছেন না, উন্নয়নটা তিনি করেননি। তাই আজকে কান্দি পৌরসভা, বেলডাঙ্গা পৌরসভা, বহরমপুর পৌরসভা সব তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিলেন। একদম আলোচনার শেষে পৌঁছে গিয়েছে এবং যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাইব, এই যে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী জনসভা এবং জেলা তৃণমূল পর্যবেক্ষক থেকে শুরু করে একদম দলনেত্রী পর্যন্ত, একদম মুর্শিদাবাদ জেলার 3টে লোকসভা কেন্দ্রকে যেভাবে বেছে নেওয়া হয়েছে প্রচারের জন্য জনসভা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনে 5টি জনসভা করবেন, কোথাও কি লড়াইটা এখানে সব থেকে বেশি হাড্ডাহাড্ডি তৃণমূলের কাছে? না, যে লড়াই মুর্শিদাবাদ জেলায় প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ আসন। নেত্রী এবং রাজ্য স্তরের নেতা আমাদের যারাই আছেন, আমাদেরকে যারা পরামর্শ দিয়ে দলটাকে পরিচালনা করছেন, তাদের কাছে সব সিটগুলোই গুরুত্বপূর্ণ সিট। মুর্শিদাবাদ জেলায় যেহেতু এটা বড় জেলা, ওই জন্য প্রোগ্রামটা একটু বেশি দেওয়া আছে, বেশি তারা আসছে। এবং যেমন আমাদের নেত্রী থেকে শুরু করে পর্যবেক্ষক এবং পৌর নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য সবাই আসছেন এই জেলায়। তারা চাইছে যে এই জেলাতে একটু বেশি সময় দিতে, আর এই জেলা বিগত দিন থেকে অনেক পিছিয়ে পড়েছিল, আগামী দিনে যাতে এখানে ডেভেলপ হয়, কাজকর্ম হয়, সেটা তারাও চাইছে। আর এখানকার মানুষও চাইছে, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও চাইছে। একদম শেষ প্রশ্ন, আপনি জয় নিয়ে কতটা আশাবাদী, কতটা নিশ্চিত? আমরা একদম নিশ্চিত যে শুধু মানুষ তৈরি হয়ে আছে, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও পরিস্থিতি বুঝতে পেরেছে যে অন্তত এখানে মুর্শিদাবাদ জেলায় 3-এ 3 এবার তৃণমূল কংগ্রেসের পক্ষে আসবে। সিপিএম কংগ্রেসকে বারবার দেখেছে, এবার শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসের ভরসা, এটা মানুষ বুঝে নিয়েছে। ভোটের ফলাফলের জন্য তো আমাদের এখনও অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। তার আগে ভোটের সমস্ত খবরাখবর জানতে আপনারা চোখ রাখুন ইমাজিন কমিউনিটি টিভির পর্দায়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।